চারিদিকে এত সঞ্চয়, এত আয়, এত মিতব্যয়িতা দেখে আমার নিজেকেই না আমার খুব অপদার্থ মনে হয়। কি আর করা, তাই একটু একটু চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আবার একটু অন্যভাবে একটু শুরু করলাম। তো জানি না কেমন হয়েছে, জানাবেন অবশ্যই। তো এদিকে আমি কিন্তু সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম মুরগির ঘিলা কলিজা, সেটা রান্না করেছিলাম। তো সেটারই কিছু অংশটা তো থেকে গিয়েছে দুপুরে খাওয়ার পর। তো বাকি অংশটুকু আবার জাল করে নিলাম। আর ঘিয়ের পটের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি। আমি খিচুড়ি রান্না করব, যে পরিমাণ পানিটা দরকার খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। তো সেই পানিটাই আমি পটের মধ্যে নিয়ে নিলাম। ঘিটাও একদম অপচয় হবে না, আর গিয়ে পানিটাও গরম হয়ে যাবে। তো চাল ডাল দুই ধরনের ডাল নিয়েছি, একটা হচ্ছে গিয়ে মুগ ডাল, একটা হচ্ছে গিয়ে মশারি ডাল। তো আর চাল সহ আমি যে পরিমাণ আমাদের প্রয়োজন ততটুকু নিয়ে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে দেখতে পেলেন আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে গিয়ে চাল ডালটা দিয়ে দিয়েছি। আর যা যা মশলা দেওয়ার সব মশলাই একটু একটু করে দিয়েছি। মাংসের মধ্যে যা যা মশলা লাগে আমি সব মশলাই একটু একটু করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ, কারণ মরিচের গুঁড়া কিন্তু দেবো না এটার মধ্যে। মাংসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল হয়েছিল, আর মাংস তো অল্প একটু ছিল, হাড্ডি গুড্ডির মধ্যে আর কি। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যার প্রয়োজন হবে কাঁচামরিচটা একটু ডলে নিলে হয়ে যাবে। তো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, ভাজাও হয়ে যাচ্ছে। আর ওইদিকে তো গরম পানিটা আমার গরম হচ্ছে। তো ঘিয়ের কৌটার মধ্যে এই পরিমাণ ঘি ছিল, এটাকে তো সদ্ব্যবহার করতে পারবো না, চামচ টামচ দিয়ে নিলেও। তো ভাবলাম এটার মধ্যে পানিটা দিয়ে দিই, একসাথে দুই কাজটাই হয়ে যাবে। তো করে নিলাম। তো এটাও কি আমার একটু সংসারের জন্য আয়ের উৎস হতে পারে না? কি বলেন? সবার আসলে এত আয়, এত জমা, এত কিছু দেখে না আমার মাঝে মাঝে নিজেকে অপদার্থ মনে হয় যেন আমি কি করছি, আমি তো কিছুই করতেছি না। তো যতটুকু পারি আসলে আমি শুধু এখনকার জন্য না, আমি বরাবর এইভাবেই চলাফেরা করে আসছি বা এইভাবেই আমার কাজগুলো করতেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি কোনো কিছু হাইলাইট করে দেখাতে পারি না, তার জন্য হয়তো বা আমি গুছিয়েও বলতে পারতেছি না। তো আমি কিন্তু আসলে এভাবেই করি, আর এভাবে করে আমার কাছে মনে হয় যেন এটার থেকে আমি অন্তত অপচয়টা রোধ করতে পারতেছি। আমি সঞ্চয় কতটুকু করছি বা সংসারে কতটুকু আয় হচ্ছে ব্যয় হচ্ছে সেটা আমি জানি না বা বুঝতেও পারি না। তবে আমাদের 1 টাকাও কিন্তু আমাদের দেনা নেই, কেউ পাবে না আমাদের কাছ থেকে একটা পয়সাও। তো সেটাই আলহামদুলিল্লাহ না, যে দেনা পানা করে ঋণ থাকলে ঋণগ্রস্ত ব্যক্তি কিন্তু মৃত্যুর পরেও শান্তি নেই। সেটা থেকে তো আলহামদুলিল্লাহ রক্ষা পেয়েছি, বা আল্লাহ আমাদেরকে সেই সাইড থেকে আমাদেরকে সেভ রেখেছেন। তো এতটুকুই জানি আমি। আর সংসারে অপচয় করি না, যাই আনে এটা সদ্ব্যবহার করতে চেষ্টা করি। এটাই আমি মনে করি যে প্রত্যেকটা গৃহিণীরই করা উচিত। আর আমি যখন আমার হাতে যখন সংসার ছিল বা টাকা পয়সাটা যখন আমি খরচ করতাম, তখনও আসলে ব্যয় হিসাবে কোনো কিছু করতাম না। তবে যে একবারে আহামরি লাখপতি ছিলাম ঠিক তা না। আমার যতটুকু প্রয়োজন হতো ততটুকু আমি সংসারের কাজে ব্যয় করতাম। বাকিটা আমার হয়তো বা যে বিভিন্ন কাজে টাজে বা বিভিন্ন খাতে, বিভিন্ন বড় বড় খাতে আমি সেটা আবার ব্যয় করতাম অন্যভাবে। তাই আসলে এভাবেই করে আসছি, আর এখনও ঠিক সেমভাবেই চলতেছি। এখন তো খান সাহেব যা প্রয়োজন হয় তিনি নিয়ে আসেন, আর পুরুষ মানুষরা কিন্তু প্রয়োজনের তুলনায় একটু বেশিই নিয়ে আসেন। কিন্তু তাতে কি, সেটা কি আর আমি ফেলে দেই না, সেটা থেকে যায়। হয়তো বা এই মাসে এই জিনিসটা বেশি নিয়ে আসছি, পরের মাসে কিন্তু ওই জিনিসটা আর কম আনলেও চলবে বা আমাদের হয়ে যায়, পরের মাসে আর সেটা আনতে হয় না। তো কিছু কিছু জিনিস আছে আপনি একসাথে নিয়ে আসলেই সেটা ভালো হয়, যেটা আমাদের রেগুলার প্রয়োজন পড়ে আর কি। একটু একটু করে আনতে গেলে দেখা গেছে কি খরচটা আমার মনে হয় বেশি পড়ে। তো যাই হোক, আমার রাতের খিচুড়ি আর গিয়ে মাংস সেটা তো খেয়ে নিয়েছিলাম আমরা, সেটা আর আপনাদের সাথে খাওয়ার অংশটুকু শেয়ার করি নাই। খিচুড়ি কিভাবে রান্না করে নিলাম বা কতটুকু কিভাবে কি করেছি সেটাই শেয়ার করলাম। এই অংশটুকু গিয়ে তারপরের দিন। তো মুরগির আবার পা গলা টলা তো একটু একটু থেকে গিয়েছে, সেটার তো আবার একটু কিছু করতে হবে। রাতে কিন্তু আমাদের খিচুড়িটা পুরোই খাওয়া হয়ে গিয়েছিল, আমার ভাইও ছিল বাসায়। তো ভাবলাম সকালে কি করা যায়। সেদিনও কিন্তু শনিবার ছিল, ছুটির দিন ছিল। তো বাচ্চারা বাসায় বলতে আমার ছেলে কিন্তু প্রাইভেটেই ছিল। ও আসছে বাসায় ঠিক 11:30টার সময়।
তো তার জন্য সেটা সকাল ছিল, আর বাসায়ও বলবো না, কারণ আমরা মানে আমার ভাই সহ আমরা 4 জন সকালবেলা নাস্তা করে ফেলেছিলাম ঠিকই। আমার ছেলেটা একটু দেরিতে করেছে। আর এই পাতলা খিচুড়ি তার তো একটা পছন্দ না, বোনা খিচুড়িটাই পছন্দ। তো আমি ভাবলাম যেহেতু মুরগির পাটা এগুলো আছে, তো সেই তরকারিটা দিয়ে এটা আবার আলাদাভাবে রাখতে গেলে কাকে পা দেবো কাকে গলা দেবো সেটা একটা মানে মুশকিলের বিষয়। ভাবলাম সেটা দিয়ে আমি পাতলা খিচুড়ি রান্না করে নিই। তো আতপ চাল ছিল বাসায়, আর সাথে একটু মুগ ডাল, মশার ডাল সেটাও দিয়ে দিয়েছি। তারপরে যে যা যা মশলা লাগে সেটা দিয়ে দিয়েছি, আর সব শেষে আমি ফোড়নটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু আগে হলুদ দেই না, যার জন্য ফোড়নের মধ্যেই হলুদটা দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় ফোড়নের মধ্যে হলুদটা দিলে পরিমাণে যদি বেশিও পড়ে যায় গন্ধ আসে না, আর হচ্ছে গিয়ে কালারটাও খুব সুন্দর আসে। আর এইদিকে আমি ভয়েস দিতে বসলাম, আমার গলাও ডিস্টার্ব করতেছে, আর অন্যদিকে মাইক টাইক মানে হকার টকার যা আছে সব মনে হয় এসে হাজির। আমি এজন্যই বেশিরভাগ সময় সন্ধ্যায় ভয়েসটা দেই। সন্ধ্যা দিতে গেলেও সে একই ঝামেলা, বিভিন্ন ভাষার শব্দ আসে, বিভিন্ন ভাষায় বাচ্চারা কোলাহল করে সেটা শব্দ আসে, কুকুরগুলো গেউ গেউ করে। এখন সকালবেলা দিতে বসছি, সে হকারের যন্ত্রণা আমি পাচ্ছি না, অন্যদিকে আমার গলাও কিন্তু ডিস্টার্ব দিচ্ছে। তো যাই হোক, এত ডিস্টার্বের মধ্যে দিচ্ছি, দেওয়া হয়েও যাচ্ছে। আশা করছি আপনারা সেটা ইগনোর করবেন। আর এইদিকে দেখেন পাতলা খিচুড়িটা আমার হয়ে গেল। বাসায় কিন্তু ধনেপাতা ছিল না, যদি থাকতো ধনেপাতাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু মানে আরও মজা হতো। তো এমনিতেই অনেক মজা হয়েছিল, অনেক মজা করে খেয়েছিলাম গরম গরম। সাথে একটু আপনাদেরকেও শুনিয়ে দিলাম, দেখেন কি অবস্থা করতেছে। আর এইদিকে যে বললাম সাথে ছিল ডিম ভাজা, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম, আর ছিল আচার। এই আচারটা তো এবছরের নিজের হাতে লাগানো গাছের মধ্যে জলফাই ধরেছে, সেই জলফাইয়ের আচার দিলাম। যদিও অল্প ধরেছে, তারপরও নিজের গাছের জলফাই বলে কথা, আর সেটার আবার আচার, তো সেটা ছিল সাথে। তো আমরা খেয়ে নিয়েছিলাম, আর আমার ভাইও চলে আসছে, তাকেও দিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা 3 জনও খেয়ে নিয়েছিলাম। আর ছেলেটা ছিল কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠান্ডা ঠান্ডা এই খিচুড়িটা একদম খেতে চায় না। মানে ঘরে একজনের না একজনের একটা সমস্যা থাকে, এটা আসলে সব জায়গায় হয়ে থাকে। একজন এটা খাচ্ছে তো আরেকজন ওটা খাচ্ছে না, আর তার জন্য আসলে অবশ্য আমার ছেলে তেমন একটা কিছু বলেও না, সে অল্প একটু খেয়েছে। খেয়ে পরে তো আবার দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল একটু তাড়াহুড়ো করে, কারণ একদমই কম খেয়েছিল, তার খিদেও পেয়ে গিয়েছিল। আর ও যতক্ষণ আমার কাছে থাকে মানে আমার চেহারা দেখলে মনে হয় ওর খিদে বেশি লাগে। আর যদি বাইরে থাকে, ও কিন্তু বাইরে থেকে কিছু কিনেও খায় না, ওর কাছে টাকা থাকে কিন্তু কিনেও খায় না। বাসায় এসে যা খাওয়ার খায়, আর কেবল খোঁজাখুঁজি করবো কোথায় কি আছে না আছে, তো এমনটা করে থাকে। তো আসলে আমার ছেলে অবশ্য তেমন একটা বাইরেও তেমন যায় না, পড়াশোনার ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত মানে প্রাইভেট টিউশন থাকে ততক্ষণে বাইরে থাকে, কলেজে থাকে, আর নয়তো সারাক্ষণ বাসায় থাকে। তো বাসায় অবশ্য বাচ্চাদের জন্য কিছু তো টুকিটাকি করে রাখতেই হয়, যাতে ওরা হুটহাট খেয়ে নিতে পারে। তো আর এই দিকে চা মানে খিচুড়ি খাওয়া তো শেষ হলো, তো চাটাও দিয়ে দিলাম। তো খান সাহেবের ফোন আসছিল, তো উনি ফোনে কথা বলতেছিলেন, ওনাকে দিয়ে দিলাম। তারপর আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম, সাথে আমারটাও খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম আবার রান্নায়। তো এক চুলা ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি আবার যা যা রান্না করব সেটা আবার গুছিয়ে নেব। তো গত রাতে আবার মূলা আর সিম এনেছিল, তো সেটাই রান্না করব। এখন দেখি কি করা যায়, ছেলে তো দুইটার একটাও খাবে না, তার জন্য আবার আলাদাভাবে ভাজি করে নেব। তো মূলা, আলু আর সিম দিয়ে তার জন্য ভাজি করে নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে মূলা দিয়ে আর সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এই মাছগুলো আমাদের বাড়ি থেকে দেওয়া, আম্মা দিয়েছিল। সেই দিন রেহান ব্লগসের ওই দিদি জিজ্ঞেস করেছিল, মানে কমেন্টস করেছিল আর কি, মাছ কোথায়। তো এই হচ্ছে সেই মাছ, একটা কার্পো মাছ, একটা তেলাপিয়া মাছ, আর বড় একটা সরপুঁটি মাছ। আসলে এগুলো পুকুরে ধরেছিল, তো একটু হলেও কিন্তু আমার জন্য আবার পাঠিয়ে দেয়। তো সেটাই বের করে নিয়েছিলাম, সেটাই রান্না করে নেব। আর এইদিকে আবারও নিয়ে আসছে বাদাম। তো বাদাম তো একদিন ভেজেছিলাম, সেটা অলরেডি কৌটোর মধ্যে আছে, এখনও পরিষ্কার করি নাই। আর নিয়ে আসছে 1 কেজি জিরা আর 1 কেজি ধনিয়া, আস্ত ধনিয়া। এগুলো আমি বাসায় রেডি করব, আর মশলাগুলো আমি সারা বছরের জন্য যেভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। আর আলুও নিয়ে আসছিল, তো আলুটাও ঢেলে রেখে দেব।
আর বাদামটা কিন্তু অন্যভাবে ভাজবো আজকে। ওই দিন তো আমি ভেজেছিলাম মানে ইয়ে দিয়ে এমনিতে ভেজেছিলাম, তো এটা আবার কিভাবে ভাজি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর জিরাটা আমি চুলার নিচে দিয়ে মুচমুচো করে নেব, আর ধনিয়াটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব। আর এইদিকে একটার পর একটা তো ভিডিও চলতেছে আর দেখতেছি, নোটিফিকেশান চেক করে করে ভিডিও এক এক করে দেখে নিচ্ছি, কারটা দেখা শেষ কারটা দেখি নাই, ওইভাবে আসলে করে নেই। তো অনেকে তো বিশ্বাস করেন নাই, তার জন্য আসলে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ভিডিওগুলো করি। প্রথমে লাইকটা দিয়ে ভিডিওটা কিন্তু অন হয়ে যায়, বা লাইকটা দিয়ে কমেন্টস করে রেখে দিই যে আমি থাকবো, বা লাইক দিয়ে শুরু করে দিয়েছি, আমি ওইভাবেই কিন্তু কমেন্টসগুলো করে নিই। তো আশা করছি বুঝতে পেরেছেন। যাদের এই সন্দেহটুকু থাকবে তারা দয়া করে আমার ভিডিও দেখবেন না। আর আমি যতদিন পারবো আমি ততদিন আপনাদের ভিডিও দেখে দেবো, ফ্রিতেই এমনিতেই দেখে দেবো। আর যখন আমার বিরক্ত লেগে যাবে তখন ঠিক আর দেখবো না। অনেকের ভিডিও অলরেডি দেখা আমি অফ করে দিয়েছি, ভালো লাগে না সারাক্ষণ ভিডিও, একটা টেনশন, একটা প্যারা মনে হচ্ছে যেন। আর নিজের জন্য তো কিছুই হচ্ছে না, ওয়াচ টাইম তো ঠিক টাইম মতো পাচ্ছিই না। তো যাই হোক, যতটুকু দিন পর্যন্ত ধৈর্য থাকবে আর কি, ততদিন পর্যন্তই আমি অবশ্য দেখে দেব। আর এই বাদামগুলো তো আগেই আমি ভেজেছিলাম, এগুলো কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করব, তার জন্য হালকা ভেজেছি, এজন্য খোসাটা ছাড়াতে একটু কষ্ট হচ্ছে। যদি পুরোপুরি ভাজা হয়ে যেত তাহলে খোসাটা একটু ঘষা দিলেই উঠে যেত। তো আমি এটাও পরিষ্কার করে নেব, আর হচ্ছে গিয়ে ওই বাদামটাও ভেজে নেব। আর জিরা ধনিয়াটা কিভাবে আমি ফ্রোজেন মানে সারা বছরের জন্য সংরক্ষণ করি সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব। তো আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর এতক্ষণ আমি যে কথা বলতেছিলাম তার মধ্যে তো অনেক শব্দ আসছিল টুকটাক, আশা করছি সেটাকে আপনারা ইগনোর করবেন। আসলে কি করব, সমাজের মধ্যে থাকি তো, পরে মানে আশেপাশে তো লোকজন থাকে, একটু সমস্যা হয়েই থাকে, আর সেটাকে আমরা ম্যানেজ দিয়েই চলাফেরা করতে হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।